হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সংকেত অডিও স্টোরিতে আজ আপনারা শুনবেন প্রখ্যাত লেখক আকাশ গুহের কলমে গ্রামের নাম ভাঙালগড়। বিশেষ সহযোগিতায় ঋতুরা স্টুডিও, পোস্টার ডিজাইন সৌম্যদীপ গুই। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অরূপ। শুরু করছি আমাদের আজকের গল্প, আকাশ গুহের লেখা গ্রামের নাম ভাঙালগড়। সদ্য তৈরি হওয়া কটেজ দুটোর মধ্যে একটার বারান্দায় একটা ডেকের চেয়ারে আয়েশ করে গায়ে লিয়ে কড়া করে বানানো কফির মগটা ঠোঁটে ঠেকিয়ে সমীরণ সামন্ত সবই চুমুক দিয়েছেন। এমন সময় জয়ন্ত কোথা থেকে কালবৈশাখীর মতো উড়ে এসে খবর দিল, স্যার, লক্ষণ আবার এসেছে দলবল নিয়ে। আপনার সঙ্গে কথা বলতে চায়, বারণ করলেও শুনছে না, ফেন্সের বাইরে দাঁড়িয়ে। অন্য কোনো দিন হলে মেজাজটা খিঁচড়ে যেত সমীরণ সামন্তর, কিন্তু আজ মুড ভালো আছে তার, কারণ অবশেষে এক সপ্তাহের মধ্যেই এই রিসর্টটা চালু হচ্ছে। 31 রাতে নতুন বছরের একেবারে প্রাক মুহূর্তে। কফির মগটা নামিয়ে রেখে সমীরণ সামন্ত বললেন, আসতে দাও, দেখি আবার কি বলতে চায়। জয়ন্ত একটু হাত কচলে বলল, স্যার, এই লোকগুলোকে আপনি পুরোপুরি অ্যাভয়েড করছেন না কেন? এক সপ্তাহের মধ্যে ওপেনিং, তখনও কি ওরা এসে এরকম হুজ্জুতি করবে? জয়ন্ত, পাঠিয়ে দাও। চওড়া হাসি হাসলেন সমীরণ সামন্ত। কত কিছুই তো হুমকি ধামকি সব দিল। আমাকে ছুঁতে পেরেছে না আমাকে এখানে রিসর্ট তৈরি করা থেকে আটকাতে পেরেছে? এই তো দেখো, তোমার আমার চোখের সামনেই মাথা তুলে দাঁড়িয়ে আছে আমার স্বপ্নের প্রজেক্ট, বনবিথি ইকো রিসর্ট। ডাকো উজবুকটাকে, ওর দলবল সমেত ডাকো। জয়ন্ত চলে যাওয়ার খানিকক্ষণের মধ্যেই কতগুলো লোক কটেজটার বারান্দার সামনে এসে সারি দিয়ে দাঁড়ালো। এখানকার স্থানীয় সাঁওতালেরা সকালের নরম রোদে ওদের কালো কুচকুচে দড়ির পাকের মতো শরীরগুলোকে দেখে মনে হয় ঠিক যেন কোষ্টি পাথর কুঁদে তৈরি কোনো ভীমকালো দেবতার বিগ্রহ। সকলের পরনে খাটো ময়লা সাদা ধুতি, কেবল সামনের বৃদ্ধ লোকটির মাথায় একখানা নতুন গামছা পট্টির মতো করে বের দেওয়া। লোকটা তীক্ষ্ণ দৃষ্টি সরাসরি সমীরণ সামন্তের মুখের ওপর। এ হলো লক্ষণ টুডু, ওদের পঞ্চায়েত প্রধান। ওরা বলে মাঝি, বড় ঝামেলার লোক। সেই জবে থেকে সমীরণ সামন্ত এখানে কনস্ট্রাকশনের কাজ শুরু করেছিলেন, সেই সময় থেকে এই লোকটা বিভিন্ন বার এসে কখনো ভালোভাবে কখনো বা কড়া ভাষায় শাসিয়ে গিয়েছে এই এত বড় মাপের লোকটাকে। ছোট লোকেরা জানে না কার সাথে কথা বলছে চোখে চোখ রেখে। কলকাতার বিখ্যাত হোটেলিয়ার সমীরণ সামন্তর সাথে এইভাবে কথা বলতে তাবড় তাবড় নেতা মন্ত্রীরাও ভয় পায়। কত উপর মহল অব্দি জানাশোনা লোকটার। একটা ফোন করলে তার পোষা গুন্ডা বাহিনী এসে এই গোটা সাঁওতাল গ্রামটাকে এক রাতের মধ্যে উজাড় করে দিয়ে চলে যেতে পারে। জয়ন্ত বুঝে না সমীরণ সামন্ত কেন এই লোকগুলোকে কিছু বলে না। বেশ খানিক্ষণ মেপে নিয়ে বুড়ো লোকটা মুখ খুলল, কি রে বাবু, শুনলাম তুই নাকি ধানের গাছটা কাটায় লেগে কাঠুরিয়া লাগাইছিস? অবজ্ঞা ভরে একটা হাসি হাসলেন সমীরণ সামন্ত। হ্যাঁ, তো কি হয়েছেটা কি? কি হয়েছে? তোকে কতবার মোরা সাবধান করেছি যে ও গাছটা কোনো সাধারণ গাছ নয়, ও গাছ তো মুদের মা আছে। একে তো জমিতে তুই বেদখল করে সব হোটেল বানাইলি, তা মোরা তোকে কিছু বলি নাই। মুদের মেয়ে বউরা থানে পূজা দিতে আসতো, তুই এখান থেকে উদের মেরে তারা আইলি, তাও চুপ ছিলাম। তুই মুদের নাইককে অপমান করে এখান থেকে ঢোকা বন্ধ করলি, তাও চুপ থামানে নিচ্ছে। এখন বলছিস যে পবিত্র গাছটা তোকে ফেলবি বটে? এই বেদখল মানে? সমীরণ সামন্ত সোজা হয়ে বসলেন। জমিটা কি তোদের বাপের জমি নাকি রে? হ্যাঁ, আমি কিনেছি। আমি এখানে হোটেল করব, বার করব না স্টেডিয়াম করব, সেটা আমার ব্যাপার। দরকার পড়েছে তাই ওই গাছটাকে কাটবো। চল মানে কেটে পড়ো এখন।
তোদের তাহলে গাছ কাটানোর জন্য লাগানো হয়েছিল? সবার দিকে একবার চোখ বুলিয়ে নেয় সমীরণ সামন্ত। কাটবি না তো কাটবি না, আমি শহরে বলে দিচ্ছি, কালকের মধ্যে লোক এসে যাবে। এ তোরা কি ভাবিস বলতো? হ্যাঁ, তোদের এসব চমকানি ধমকানিতে আমার কিচ্ছু থেমে থাকবে? হ্যাঁ, যা 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 যা, আমার সকালটা নষ্ট করিস না, যা, অনেক কাজ আছে। ভুল করছিস, তো ভুল করছিস বাবু, খুব বড় ভুল করছিস। লক্ষণ টুডুর শরীরটা রাগে তিরতির করে কাঁপছে। এই শীতের সকালে ওর শরীরে বিন্দু বিন্দু ঘাম দেখা দিচ্ছে। তুই নিজেও জানিস না কত বড় বিপদ ডেকে আনছিস। নায়িকার কথা শুনলি না, মোর কথাটাও তো শুনলি না। মা চাহের রাখে গাছ লাই, একটা প্রাণে বাজবিলাই, একটা প্রাণে বাজবিলা। সমীরণ সামন্ত এবার দুটো তুড়ি বাজালেন। এই জয়ন্ত, এই লোকজন সমেত বের করে দাও তো মালটাকে, আর দেখবে যেন এই চৌহদ্দির মধ্যে গ্রামের কেউ ঢুকতে না পারে। আর আর তুমি দেখো ঝালদাওয়া আশেপাশের টাউন থেকে কোনো কাঠুরিয়া আনতে পারো কিনা। কালকের মধ্যেই ওই গাছটা যেন নামিয়ে ফেলা হয়। উত্তপ্ত বাগবিতণ্ডা শুনে দুজন দেহরক্ষী কটেজের বারান্দায় উঠে দাঁড়িয়েছিল। জয়ন্তের হাতের ইশারায় তারা এক ধাপ নামতেই লক্ষণ হাত উঁচু করল। থাক, ওদের বার করে দিতে হবে ক্লাই, ওরা চলে যাচ্ছে। কিন্তু আবার একটা কথা বলবো, এ ভুলটা তো করিস না বাবু, এ ভুলটা তো করিস না। সাপ লাগবে, সাপ লাগবে, ও গাছ বিষাক্ত, সাপ লাগবে। যেমন দল বেঁধে এসেছিল তেমন দল বেঁধে ফিরে গেল লোকগুলো। জয়ন্ত উপাসে গিয়ে কার সঙ্গে যেন ফোনে কথা বলছে ইতিমধ্যেই। কফির মগটা আবার মুখে তুলে নিলেন সমীরণ সামন্ত। গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন অফবিট ডেস্টিনেশনে নেই নেই করে তার 10টার বেশি রিসর্ট তৈরি হয়েছে। সব ক্ষেত্রেই সমীরণ সামন্ত দেখেছেন পাহাড় বা জঙ্গলের জমিকে এরা পৈতৃক সম্পত্তি বলে মনে করে। জমি বেদখল হয়ে যাওয়ার মারাত্মক ভয় এদের। গভর্নমেন্টগুলো বেশিরভাগ ক্ষেত্রেই এটা বোঝে না যে রিসর্ট বা হোটেল তৈরি হলে ওদেরও দুটো কর্মসংস্থান হবে। এখানেও সেই অফারটা দিতে ভোলেননি সমীরণ সামন্ত। কিন্তু এই সাঁওতালগুলো একেবারে বেয়াড়া রকমের ঘাড় তেলা। তবে সমীরণ সামন্ত জানেন কি করে সব লোকাল সেন্টিমেন্টকে ট্রিট করতে হয়। প্রথম দিন থেকে তার উপর মারমুখী হয়েছিল গোটা সাঁওতাল গ্রামটা। তার অবশ্য কারণ আছে। এই ভাঙালগড় কেন্দুয়াশোল ফরেস্টের একেবারে প্রান্তভাগে পাহাড়ের কোলে রিসর্ট তৈরির জন্য যে জমিটা কিনেছিলেন সমীরণ সামন্ত, তার মধ্যে নাকি একটা দেবতার থান আছে। ওই যে রিসর্টের লনের মধ্যে ওই বেঢপ গাছটা যেটাকে নিয়ে কাটার কথা হচ্ছে, ওটা নাকি ওদের কোন দেবীর থান। এতদিন এতবার শুনে শুনে তার নামটাও মুখস্থ হয়ে গিয়েছিল সমীরণ সামন্ত। জাহেরেরা, দেবী জাহেরেরার থান। সে নাকি কুঞ্জের দেবী। জঙ্গল ও জঙ্গলের সন্তানদের রক্ষা করা তার দায়িত্ব। সাঁওতালরা নাকি এই দেবীর অনুমতি ছাড়া জঙ্গলে ঢুকে শিকার করা তো দূরের কথা, একটা পোকা মাকড়ও মারে না। রিসর্টের মধ্যে চলাফেরার পথে এমন একটা গাছ মোটেই শোভনীয় নয়। আর তাছাড়া ওখানটায় ফাউন্টেন বসানো হবে। শেষ পর্যায়ে যে কটা কাজ বাকি আছে তার মধ্যে অন্যতম প্রধান কাজ হলো এটা। সুতরাং গাছটা কাটতেই হবে। এতদিন কাউকে কিছু বলেনি সমীরণ সামন্ত। সাঁওতাল মেয়ে বউরা যখন তখন এসে তেল সিঁদুর লেপে আতপ চালের স্তূপ করে ফুল বেলপাতা দিয়ে পুজো করে গেছে গাছটার গোড়ায়। তা সত্ত্বেও লক্ষণ টুডু মাঝে মধ্যেই দলবল নিয়ে এসে শাসিয়ে গিয়েছে সমীরণ সামন্তকে। দীর্ঘদিন কিছু না বলতে বলতে ওদের সাহস বেড়ে গেছে। তারপর ওদের গ্রামের নায়কে মানে প্রধান পুরোহিত, ওই কটা চোখের দৈত্যাকৃতি অদ্ভুত জামা পরা লোকটা চণ্ডী মুর্মু, সেও কি কম যায় নাকি? অবশ্য ওকে কি পুরোপুরি লোক বলা যায়? সমীরণ সামন্ত লক্ষণ টুডুর মুখে শুনেছিল ও নাকি না পুরুষ না নারী, ওভাবেই জন্ম হয়েছিল ওর। মানুষটা তামাটে রঙের চামড়ার নিচে ফুলে রয়েছে লোহার মতো শক্ত পেশি। পিঠে এক ঢাল চুল সবসময় লুটোপুটি খায়। মোটা তামার বালা পরা হাতগুলো
এক চাপে কারোর মাথা ভেঙে ফেলতে সক্ষম। সবসময় পান চিবিয়ে চিবিয়ে দাঁতগুলো একেবারে লাল মাটির মতোই ক্ষয়ে গিয়েছে। গলার স্বর কখনো পুরুষের মতো লাগে, আবার কখনো নারীর মতো। এই পাহাড় জঙ্গলের পরিবেশে ওকে ভিন গ্রহ থেকে নেমে আসা কোনো প্রাণীর চাইতে কম বলে মনে হয় না। এই মানুষটার মুখোমুখি হয়ে প্রথমবার বেশ অস্বস্তিতেই পড়েছিলেন সমীরণ সামন্ত। সেটা তিনি অস্বীকার করেন না। ওর নাম চণ্ডী মুর্মু। চণ্ডী মুর্মু এই থানের পূজারী। এই দুদিন আগেও ওই গাছটার গোড়ায় বসে অং বং চং দুর্বোধ্য সব মন্ত্র বলে দুলে দুলে গাছটার পূজা করত সে। এই অধিকারটাও সমীরণ সামন্তই দিয়েছিলেন। এখানে রিসর্ট হবে শুনে এই সাঁওতালগুলো লক্ষণ টুডুর নেতৃত্বে যখন প্রথমবারের জন্য সমীরণ সামন্তকে কার্যত ঘেরাও করেছিল, তখনই লক্ষণ টুডু তাকে শাসানি সুরে বলে গিয়েছিল, এখানটাতে হোটেল করিস আর যাই করিস বাবু, এই ধানটা তো মুদের পূজার অধিকার। এখানে মুদের নায়ক মুদের পুরোহিতকে ঢুকতে দিতে হবে আর মুদের বউ মেয়েদেরও ঢুকতে দিতে হবে। কে বলে দিলাম বটে। সমীরণ সামন্ত আদতেই নির্ঝঞ্ঝাট মানুষ। চাইলে সেদিন সবকটাকে লোক লাগিয়ে কুকুরের মতো খেদিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি কিছু বলেননি। ভদ্রলোকের মতো এই শর্তে রাজি হয়েছিলেন, ভেবেছিলেন যে যতদিন রিসর্টটা উদ্বোধন না হয় ততদিন পূজা আর্চা করুক। গাছটাও আপাতত কাটার প্রয়োজন পড়ছে না। কিন্তু এই ছোট লোকগুলোকে সেই সাহসটা দিয়ে খুব বড় ভুল করে ফেলেছিলেন তিনি। রিসর্টের কাজও প্রায় শেষ হয়ে এসেছে। এই কদিন আগেই রিসর্টের ফেন্সের ভেতর সাঁওতালদের প্রবেশাধিকার বন্ধ করেছেন তিনি। আসলে তিনি নিজের ক্ষমতা বলে ওদেরকে অবশ্যই দমন করতে পারতেন প্রথম দিন থেকে, কিন্তু কি দরকার এসব ঝঞ্ঝাট করে। অবশ্য সমীরণ সামন্ত যে ওদের একেবারে তুচ্ছ জ্ঞান করেন এমনটা নয়। বলা ভালো ওরা কখন অতর্কিতে আক্রমণ করে সেই ভয়েই তিনি আজকাল সব সময় দেহরক্ষী মোতায়েন করে রাখেন। আসলে ওই চণ্ডী মুর্মু লোকটাকে খুব একটা বিশ্বাস করেন না সমীরণ সামন্ত। ওকে দেখলে কেমন একটা অস্বস্তি হয়। চোখের দিকে তাকালে বুকের ভেতরটা শুকিয়ে আসে। বড্ড কম কথা বলে লোকটা। নিজের এত বছরের কর্মজীবনে বহু লোক ঘাটার অভিজ্ঞতা সমীরণ সামন্তকে এটাই শিখিয়েছে যে কম কথা বলা লোকেদের একটু সমঝে চলতে হয়। তাদের তুচ্ছ জ্ঞান করাটা বোকামির কাজ। সব ঠিকঠাকই চলছিল। ওদের এখানে প্রবেশাধিকার বন্ধ করতেই এবং আজ এই গাছটা কাটার কথা ছড়িয়ে পড়তেই আবার অশান্ত হয়ে উঠেছে এখানকার সাঁওতাল পরিবার। কটেজের বারান্দা থেকে কফি মগটা হাতে করে চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখতে লাগলেন সমীরণ সামন্ত। নিজের প্রায় বাস্তবায়িত স্বপ্ন দুচোখ ভরে উপভোগ করছেন তিনি। ভাঙালগড় কেন্দুয়াশোলের পাহাড়ের পায়ের কাছে এই জঙ্গলটা বছর চারেক আগে হঠাৎ করেই আবিষ্কার করেন তিনি। পুরুলিয়া থেকে ঝালদা হয়ে মুরগুমা আসার পথে চারপাশের নৈসর্গিক সৌন্দর্য দেখে তিনি তখনই ঠিক করেন যে এখানেই এই পাহাড় জঙ্গলের কোলে একটা রিসর্ট তিনি তৈরি করবেন। 4 বছরের মধ্যেই সবকিছু বাস্তবায়িত হয়ে গেল টাকা এবং ক্ষমতার জোরে। আপাতত 2টো কটেজ এবং 6টা টেন্ট দিয়ে চালু হচ্ছে বনবিথি ইকো রিসর্ট। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের গাছপালা সাফ করে ইকোসিস্টেমের 12টা বাজিয়ে এরকম অনেক ইকো রিসর্ট তৈরি করেছেন সমীরণ সামন্ত। কিন্তু কেন্দুয়াশোলের এই রিসর্টটি তৈরি করতে এখানকার সাঁওতালগুলো একটু বেশি চাপে রেখেছে তাকে। এদের বল প্রয়োগ করে ঠান্ডা করতে ভরসা পাননি তিনি। আসলে এদের একতা এদের সবচেয়ে বড় বল। আশেপাশের 10টা গ্রামে খবর হয়ে গেলে তখন ঠেকানো মুশকিল হবে। কিন্তু এখন আর উপায় নেই। এই রাস্তার মাঝে গজিয়ে ওঠা বেঢপ গাছটাকে কেটে ফেলতেই হবে। তার বদলে যে ফাউন্টেনটা বসানো হবে তার নীল নকশা বহুদিন ধরেই খুঁটিয়ে খুঁটিয়ে নিজে পর্যবেক্ষণ করেছেন তিনি। এই ফাউন্টেনটা হবে রিসর্টের সবচেয়ে বড় সৌন্দর্য। এটা হবে একটা মিউজিক্যাল ফাউন্টেন। গাছটার কাছে এগিয়ে এলেন তিনি। ওখানে ফাউন্টেনটা কেমন দেখতে লাগবে তার একটা মনে মনে ছবি কল্পনা করতে লাগলেন মুগ্ধ হয়ে। কিন্তু জয়ন্তর ডাকে কল্পনার জগৎ থেকে আবার বাস্তবে ফিরে আসতে হলো। স্যার, কালকে নয়, আজকে দুপুরেই কাঠুরিয়া জোগাড় হয়ে যাবে। ঝালদা টাউনে একজনকে বলে দিয়েছি, পাঠাচ্ছে। খুশি হয়ে জয়ন্তর পিঠ চাপড়ে দিলেন সমীরণ সামন্ত।
অ্যাসিস্ট্যান্ট হিসেবে এই ছেলের জুড়ি মেলা ভার। আজ 5টা বছর ধরে নিজের দায়িত্ব খুব মসৃণভাবে পালন করে এসেছে করিতকর্মা এই ছেলেটা। সব ব্যাপারে চোখ বুঝে ভরসা করতে পারেন তিনি জয়ন্তকে। জয়ন্ত চলে গেল। গাছটা চারপাশে ঘুরে ঘুরে কি যেন দেখতে লাগলেন সমীরণ সামন্ত। এই গাছটাকে এত ভালো করে কোনোদিন দেখেননি তিনি। চারপাশে লাল সিমেন্ট দিয়ে বাঁধানো গোলাকার বেদি, গাছের গুড়ির গায়ে তেল সিঁদুর লেপা, ইতি উতি ছড়ানো কয়েকটা শুকনো জবা ফুল, প্রায় শুকিয়ে আসা শালপাতার উপর শুকনো আতপ চাল, একটা মাটির ভাঁড়ের বহুদিনের খোলা বাতাস থেকে গজিয়ে ওঠা দেশি মদ, কতগুলো মাছি মরে পড়ে রয়েছে ওর মধ্যে। দেবীর উদ্দেশ্যে নিবেদিত নৈবেদ্য হয়তো। গাছটাকে বড় অদ্ভুত দেখতে। শাল, পিয়াল, মহুয়া, পলাশ বা এই অঞ্চলে যেরকম গাছ দেখা যায় তেমন কোনো গাছ নয় এটা। কেমন মসৃণ ওটার কাণ্ড, যেন মাছি পিছলে যাবে। পাতাগুলো কেমন যেন অন্যরকম, এঁকে বেঁকে গাছটা এমনভাবে দাঁড়িয়েছে, রাতের অন্ধকারে দেখে কেমন যেন ওটা মানুষের মতো লাগে। তার উপর আবার মাটি থেকে বেশ খানিকটা উঁচুতে দুটো প্রকাণ্ড ফোলা অংশ রয়েছে গাছটার গায়ে। এই গাছ এবং চণ্ডী মুর্মুকে নিয়ে অবশ্য বহুকাল আগে একটা গল্প লক্ষণ টুডু সমীরণ সামন্তকে শুনিয়েছিলেন। এসব তখনকার কথা, যখন দুই পক্ষের মধ্যে সম্পর্ক মোটামুটি বোঝাপড়ার আওতার মধ্যে। সমীরণ সামন্তর সেদিন বেশি কিছু কাজ ছিল না, তখন কটেজগুলো তৈরি হয়নি, তাই আষাঢ়ি গল্পটা মন দিয়ে শুনেছিলেন তিনি। যতই হোক, গল্পটা সমীরণ সামন্তর বেশ মনে গেঁথে গিয়েছিল। যদিও লক্ষণ বলেছিল এটা নাকি সত্য ঘটনা। গল্পটা খানিকটা এরকম: ভাঙালগড় কেন্দু আসলের এই জঙ্গলে নাকি কোনো কালে এই গাছটা ছিল না। এই গাছটা এখনকার অন্য গাছের সমগোত্রীয় নয়। বহুকাল আগের কথা, তখন লক্ষণ টুডুও বেশ ছোট ছিল। তখন গ্রামের নায়কে ছিল জগদেও মুর্মু। প্রতিটা সাঁওতাল গ্রামে ঢোকার মুখে একটা জাহির থান থাকে। সেখানে থাকেন সাঁওতালদের প্রধান দেবতা মারাংবুরু। ওখানেই পুজো করত জাগদেও। মারাংবুরুর ভরে পড়ত নাকি লোকটা, কিন্তু লোকটার স্বভাব ছিল একেবারে বাঁধিয়ে রাখার মতো। ঘরে তখন পোয়াতি বউ, কিন্তু জগদেও মুর্মু গ্রামেরই এক সুন্দরী সাঁওতাল তরুণীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ল। সে মেয়ের বাবা নাইকেকে কিছু বলবে এমন পাটা তার ছিল না। নাইকে সাঁওতালদের কাছে বড় ঠাকুর বা মারাংবুরুর দূত স্বরূপ। তার স্পর্শে যদি মেয়েটা পবিত্র হয়, এই মনে করে মেয়ের বাপ জগদেও মুর্মুর এই বুড়ো বয়সের ভীমরতি চুপচাপ মুখ বুজে মেনে নিতে লাগলো। এদিকে এসব কেচ্ছা কাহিনী আর কতদিন ছাই চাপা থাকে। 10 কান ঘুরে ঘুরে এইসব খবর এসে পৌঁছালো জগদেহর বউয়ের কানে। ততদিনে সন্তান এসেছে তার কোল আলো করে, কিন্তু বিধির এমন পরিহাস, সেই সন্তান অন্তর্লিঙ্গ। নারী এবং পুরুষের উভয় বৈশিষ্ট্যই রয়েছে তার শরীরে। দাইমা প্রসব করাতে এসে সন্তানের লিঙ্গ নির্ধারণ করতে হিমশিম অবস্থা। গ্রামের সকলে পিঠ পিছে আলোচনা করল বড় ঠাকুরের ভরে পড়া শরীরে এইসব নোংরামো করে বেরিয়েছে বলে ঠাকুরের অভিশাপেই এরকম সন্তান জন্ম দিয়েছে। সেই সন্তানই হল চণ্ডী মুর্মু। একই স্বামী পরকিয়া করে বেড়াচ্ছে সেই জ্বালা, তারপর এমন সন্তান। নিজের জীবনের উপর বিতৃষ্ণা এসে গেল জগদের বউয়ের। 5 দিনের সদ্যজাতকে ঘুম পাড়িয়ে রেখে একদিন দুপুরে পাহাড়ের মাথায় গিয়ে সোজা নিচে পাথরে জমিতে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করল জগদের বউটা। জগদেও মুর্মু যেন বেঁচে গেল, কিন্তু মুশকিলে পড়ল এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে। যেভাবেই জন্মাক না কেন, নিজেরই তো রক্ত, ফেলে দেয় কি করে? সেই সুন্দরী তরুণীকে নিয়ে নিজের ঘরেই বসবাস করতে লাগলো জগদেও মুর্মু। একই সতীনের সন্তান, তারপর এমন জন্মগত ত্রুটি। দুধের শিশুটাকে একেবারে দু চোখে দেখতে পারত না সৎমা। সে একদিন করল কি, জগদেওর অনুপস্থিতিতে বাচ্চাটাকে কাঁথা ন্যাকড়া পেঁচিয়ে
ফেলে দিয়ে গেল জঙ্গলের মধ্যে। ভাবল পরের দিন সকালে স্বামী ফিরে এলে খুব করে ইনিয়ে বিনিয়ে কেঁদে বলবেন রাতের বেলায় বাচ্চা শিয়ালে টেনে নিয়ে গেছে ঘরে ঢুকে। এইসব ঘটনা প্রায় হয় জঙ্গলের ধারে সকল পল্লীগুলোতে। সারা রাত জঙ্গলে পড়ে থাকলে এমনিও শিয়ালে ছিঁড়ে ছিঁড়ে খাবে, ওইটুকু বাচ্চার নাম নিশান কিছুই থাকবে না। সাপও মরল, লাঠিও ভাঙল না। এদিকে জঙ্গলের ঠান্ডায় অন্ধকারে ছোট্ট চণ্ডী চিৎকার করে কেঁদে গোটা জঙ্গল ভরিয়ে তুলল। ক্ষুধার্ত ভয়ার্ত শিশুর সেই করুণ কান্নায় মন গড়ল কুঞ্জের দেবী জাহেরেরার। দেবী সেখানে মানব রূপে এসে প্রকট হন। পরম স্নেহ ভরে ছোট্ট শিশুটিকে কোলে তুলে নিলেন। তারপর নিজের স্তন থেকে দুগ্ধ পান করালেন। এদিকে শেষ রাতে জগদেও স্বপ্ন দেখল এক পরমা সুন্দরী নারী মূর্তি তাকে স্বপ্নে এসে বলছেন, আমি বনের দেবী জাহেরেরা, তোর নতুন বউ তোর আগের পক্ষের সন্তানকে জঙ্গলে ফেলে চলে গেছে। আমি তাকে সারা রাত আশ্রয় দিয়েছি, আমার স্তন পান করিয়ে ক্ষুধা নিবারণ করিয়েছি। নিজের সন্তানকে নিয়ে যা, ওকে আর অবহেলা করবি না। আজ থেকে ও আমার পূজারী। যেখানে নিজের সন্তানকে খুঁজে পাবি সেখানেই থান বানিয়ে আমার পূজা করবি। এই সন্তানকে যদি আর কখনো অবহেলা করিস তাহলে ঘোর দুর্যোগ নেমে আসবে তোদের সকলের উপর। এই বলে দেবী অন্তর্হিত হলেন এবং জগতেও স্বপ্ন ভেঙে গেল। দৌড়াতে দৌড়াতে ভোরবেলায় জঙ্গলে গিয়ে জগদেও আবিষ্কার করল একটা অচেনা গাছের তলায় তার সন্তান পরম শান্তিতে নিদ্রা যাচ্ছে। গাছটাকে দেখে ভারী অবাক হলো জগদেও। সেই জঙ্গলে বহুবার এসেছে, তবে এমন অদ্ভুত গাছ সে আগে কখনো দেখেনি। দেখে মনে হবে যেন কোনো পূর্ণ বয়স্কা নারী হঠাৎ করে গাছে পরিণত হয়েছে। গাছের গুড়ির উপর দুটো বড় ফোলা অংশ, মা জাহেরেরা দুই স্তন। কালকে রাতে এমনই কিছু স্বপ্নে দেখেছিল সে। নিজের ভুল বুঝতে পেরে গাছটাকে গড় করে প্রণাম করল জগতেও। তারপর সন্তানকে নিয়ে বাড়ি ফিরে এসে দেখল নতুন বউটা ঘরের মধ্যে মরে পড়ে আছে, মুখটা হাঁ করে খোলা, মুখ দিয়ে রক্ত উঠে মাটির মেঝে পিছল হয়ে আছে। চোখ দুটো ঠেলে বেরিয়েছিল, যেন ভয়ঙ্কর কিছু একটা দেখে ভয় পেয়েছে। তারপর তার সন্তানের যত্ন অবহেলা করেনি জগদেও। গাছের চারিদিকে বাঁধিয়ে সেখানেই থান তৈরি করে মা জাহেরেরার পূজা শুরু করল সে। চণ্ডী বড় হলে সব কথা তাকে খুলে বলেছিল তার বাপ। তারপর পুজোর দায়িত্ব তার হাতেই অর্পণ করেছিল। তাই এই গাছকে দেবী জাহেরেরার জীবন্ত বিগ্রহ বলে পুজো করে এখানকার সাঁওতালরা। তাই ওদের কাছে এই গাছ এত পবিত্র। গল্পটা মোটের উপর মন্দ লাগেনি সমীরণ সামন্ত, কিন্তু এসব বুজরুকি গল্পে বিশ্বাস করে তিনি নিশ্চয়ই এই গাছটাকে তার এমন সুন্দর রিসর্টের মাঝপথে রেখে দেবেন না। বিকেলের মধ্যেই একটা ছোট হাতি বোঝাই করে কাঠুরিয়ারা এসে গেল। বেলা ছোট, তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে সন্ধে নামার আগে। জয়ন্ত সকলকে কাজ বুঝিয়ে দিয়ে ফিরে গেল। খানিকক্ষণ পরেই সমীরণ সামন্তর দরজায় করাঘাত। বিরক্ত মুখে দরজা খুলে তিনি দেখলেন জয়ন্ত দাঁড়িয়ে, মুখে কেমন একটা হতাশার ভাব। একবার আসুন তো স্যার। কটেজ থেকে খানিকটা দূরে ওই থানের গাছটার কাছে একটা ছোট জমায়েত। সমীরণ সামন্ত কাছে গিয়ে দেখলেন কাঠুরিয়ারা দাঁড়িয়ে আছে মুখ কাচুমাচু করে। বিরক্ত হয়ে তিনি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন সব? আর গাছটা কাটা হয়নি কেন এখনো? সকলেই চুপ। জয়ন্ত এগিয়ে এসে বলল, স্যার, ওরা গাছটা কাটবে না বলছে। কেন? এদের আবার কি হলো? ওই দেখুন স্যার, দেখুন স্যার, গাছে এক কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জায়গাটা থেকে কিভাবে। জয়ন্তর অঙ্গুলি নির্দেশ বরাবর তাকিয়ে ভ্রু কুঁচকে গেল সমীরণ সামন্তর। সত্যি তো, এমন অদ্ভুত গা শিউরে ওঠার দৃশ্য জীবনে কখনো দেখেননি তিনি। গাছটার গায়ে যেখানে কুড়ুলের দাগ পড়ে কিছুটা হাঁ হয়ে রয়েছে,
সেই জায়গাটা থেকে গল গল করে একটা লাল ঘন তরল গাছের বাকুল বেয়ে নিচে নেমে এসেছে মোটা ধারায়। সমীরণ সামন্ত এগিয়ে গিয়ে সেই তরলের কিছুটা আঙুলে নিয়ে ঘষলেন। তারপর নাকের কাছে ধরতেই বুকের ভেতরটা ধড়াস করে উঠল। অবিশ্বাস্য, এই যে রক্ত! জয়ন্ত আবার তার কানের কাছে এসে ফিসফিস করে বলল, এইটা দেখার পর ওরা ঘাবড়ে গেছে স্যার। বলছে এই গাছ কাটলে ওদের সাপ টাপ লাগতে পারে। আর তাই ওরা এই গাছটা কাটবে না, তাই তো? হঠাৎ করেই যেন ক্ষিপ্র বাঘের মতো গর্জন করে উঠলেন সমীরণ সামন্ত। ক্রমশ জমতে থাকা রাগটার বহিঃপ্রকাশ হলো খুব খারাপ ভাবে। কাটতে হবে না, আমি নিজেই কেটে নামাবো এই গাছ। অনেক নাটক সহ্য করেছি, আর নয়। এই বলে দাঁড়িয়ে থাকা কাঠুরিয়াদের মধ্যে থেকে একজনের হাত থেকে খপ করে একটা কুড়ুল নিয়ে সোজা চালালেন গাছটার গোড়া লক্ষ্য করে। তারপর এলো পাথারি উন্মত্ত কোপ নেমে এলো বেশ কয়েকটা। উপস্থিত সকলেই অবাক হয়ে দেখল প্রতিটা কোপের সঙ্গে সঙ্গে কুড়ুলটার ফলা সমীরণ সামন্তর মুখ বেদে চারপাশ সেই ঘন লাল রক্তে ভরে উঠছে। গাছের গোড়াটা খুব বেশি মোটা ছিল না, আর লোকটাকে কি যেন এক দানব ভর করেছিল সেই মুহূর্তে। দেখতে দেখতে শেষ আঘাতটা শরীরে নিয়ে গোড়া থেকে আলগা হয়ে কড়াত করে গাছটা একপাশে হেলে মাটিতে শুয়ে পড়ল। গোড়াটার দিকে তাকিয়ে মনে হচ্ছে ওখানে যেন কোনো মানুষ বা কোনো প্রাণীকে কোপানো হয়েছে। ঠাকুর! মাঝি লক্ষণ টুডু এসে কেঁদে পড়ল চুন্ডি মুরমুর পায়ের কাছে। নিজের ঘরের দাওয়াতে বসে চোখ বুজে ধ্যান করছিল চুন্ডি। লক্ষণের পেছনে দাঁড়িয়ে আছে গোটা গ্রাম। সকলে সমস্বরে কান্না ভেজা গলায় বলে উঠল, ধীরে ধীরে চোখ খুলে সকলের দিকে একবার চোখ বুলিয়ে নেয় চণ্ডী। তারপর আবার গভীর নিঃশ্বাস নিয়ে ধ্যানে ডুব দেয়। মাঝি তার পা দুটো ধরে দুবার ঝাঁকিয়ে বলে, ঠাকুর, তোমাদের কথা শুনি নাই। মায়ের থান ভেঙে ফেলেছে ওরা। অভিশাপ নেমে আসবে গিয়ে গায়ের পর, মুদের পর অভিশাপ নেমে আসবে। মুদের বাঁচা কিনে ঠাকুর, মুদের বাঁচা কিনে। তুই আমাদের শেষ ভরসা। এর কোনো বিচার হবে নাই, এর কোনো বিচার হবে নাই। এ ঠাকুর চোখ মুন্দালি কেন ঠাকুর, চোখ মুন্দালি কেন? চণ্ডী তবুও চোখ বুজে আছে। এই সংকটকালে ওর এই পাথরের মূর্তির মতো নিস্তব্ধতা দেখে হতভম্ব হয়ে গেল গ্রামবাসীরা। কেউ ওর মুখের উপর কথা বলবে এমন সাহস নেই একমাত্র মাঝি ছাড়া। লক্ষণ টুডু আবার বলে উঠল, ঠাকুর, ঠাকুর কি করবো তো বলিয়া যায়। তো বললে ওদের হোটেল জ্বালাই দেবা। হোটেলের মালিক আর যে কোটা আছে সব কোটার মাথা নামাই দেবা। তুই একবার হুকুম দে কেনে চুপ করে থাকিস নাই ঠাকুর, হুকুম দে। লক্ষণের দেখা দেখি গোটা গ্রাম হাত জোড় করে বসে পড়ল চণ্ডীর ঘরের দাওয়ার সামনে। সকলেরই একই কথা। চণ্ডী এবার চোখ খুলল। লণ্ঠনের আলোয় ওর গোমদাড়িবিহীন মুখে কয়েকটা কঠিন বলিরেখা স্পষ্ট হয়ে উঠল। টিয়া পাখির মতো লাল পান খাওয়া ঠোঁট দুটো কেঁপে উঠল কয়েকবার। তারপর বেশ খানিক্ষণ পরে সেই ঠোঁটের ফাঁক থেকে কথা বেরিয়ে এলো, কিছু চিন্তা করিস লাই, কিছু করার দরকার লাই। মা ওদের দেখে নেবে, ঠিক দেখে নেবে। কেমন লাগছে আমাদের আজকের গল্প? এমনই সুন্দর সুন্দর গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন সংকেত অডিও স্টোরিজ। চলুন তাহলে শোনা যাক গল্পের পরবর্তী অংশ। বর্ষবরণের রাত, জাঁকিয়ে ঠান্ডা পড়েছে কেন্দুয়াশোলের জঙ্গলে। চারিদিকে মৃত্যু শীতল নৈশব্দ। পাহাড়ের কোলে কেবল একটি জায়গাতেই আলো এবং শব্দের উন্মত্ত আস্ফলন, বনবিথি ইকো রিসর্টে। নতুন অতিথিদের স্বাগত জানাতে আজ সেজে উঠেছে এই মাথা থেকে ও মাথা।
রংবাহারি আলোর রোশনাইয়ের সঙ্গে জরি রাং তার চকমকি। কটেজে আসা গেস্টদের হইহুল্লোড় আর আনন্দের শব্দ জঙ্গলে চিরাচরিত নিস্তব্ধতাকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে। কটেজের ঠিক বাইরে বসেছে রকমারি দেশ বিদেশের খাবার নিয়ে সুসজ্জিত বুফে। তার ঠিক পাশেই বড় কাউন্টার। রঙিন তরলের মাদকতায় মিশে যাচ্ছে লারেলাপ্পা মিউজিকের সুরতালবিহীন শব্দদানব। সব মিলিয়ে 4টে পার্টি এসেছে আজ। বিভিন্ন বয়সী গেস্টদের মোট সংখ্যা 21 জন। প্রথম দিনেই ব্যাপক সাড়া মিলেছে। আসলে এই গোটা ডিসেম্বর মাস জুড়ে সোশ্যাল মিডিয়ায় দারুণ মার্কেটিং করা হয়েছে। তুমুল ক্যাম্পেনিং হয়েছে বনবিথি ইকো রিসর্টে, সুতরাং বুকিংও এসেছে আশানুরূপ। রিসর্টের একেবারে মাঝখানে শোভা পাচ্ছে বেশ বড় সড়ো মাপের একখানা মিউজিক্যাল ফাউন্টেন। এটাই বোধহয় রিসর্টের সবচেয়ে বড় আকর্ষণ। গেস্টরা যার পর ন্যায় প্রশংসা করছেন। সুরেলা বাদ্যযন্ত্রের সুরে তালে তালে ওঠা নামা করছে জলের ফোয়ারা। কখনো কমছে, কখনো আবার বাড়ছে। সমুদ্রের ঢেউয়ের মতো এক পাশ থেকে আর এক পাশে তরঙ্গায়িত হয়ে ছুটে যাচ্ছে, আবার কখনো লাফিয়ে উঠছে অনেকটা। তার সঙ্গে আলোর নাচানাচি। ফাউন্টেনের পাশে দাঁড়িয়ে হাতে ধরা পানপত্রের স্কচ হুইস্কি নিয়ে একটু একটু করে চুমুক দিতে দিতে গোটা পরিবেশ উপভোগ করছিলেন সমীরণ সামন্ত। অতিথি দেব ভব। গেস্ট খুশি হলেই তিনি খুশি। চট করে ঘড়িটা দেখে নিলেন একবার। 10:45। নতুন বছর পড়তে আর কিছু মিনিটের অপেক্ষা। নতুন স্টাফেরা ভালোই কাজ করছে। গেস্টদের খুব সাবলীনভাবেই অ্যাটেন্ড করছে। শেফের রান্নাও প্রশংসনীয়। টেন্টগুলো খুব পছন্দ হয়েছে পার্টির। হবে নাই বা কেন, সমীরণ সামন্ত ওই তাঁবুর মধ্যে একটি বিলাসবহুল ঘরের সমস্ত সুযোগ সুবিধা সুনিশ্চিত করেছেন। এমনকি লাগোয়া টয়লেটও। পরিচ্ছন্নতার দিকে সতর্ক দৃষ্টি রেখেছিলেন তিনি, যাতে গেস্টরা কোনো কথা বলতে না পারে। মোট কথা সব মিলিয়ে অতিথিরা যাতে তৃপ্ত হয়, সেটাই ছিল সমীরণ সামন্তের একমাত্র লক্ষ্য। এবং চারপাশের পরিবেশ এবং গেস্টদের মুখের হাসি দেখে তিনি নিশ্চিন্ত। গর্বে বুকটা বেশ চওড়া হয়ে গেল সমীরণ সামন্ত। গ্লাসটা এক চুমুকে ফাঁকা করে ফেললেন তিনি। ওই সাঁওতালগুলো আর কোনো বাওয়াল করতে আসেনি সেদিনের পর থেকে। উচিত শিক্ষা দেয়া হয়েছে ওদের। সমীরণ সামন্তকে চমকানো, দেখ শালারা, কিচ্ছু করতে পারিসনি। টাঙি বর্ষা তীর ধনুক নিয়ে এসে এত হুজ্জুতি করেও শালা জঙ্গলি ছোট লোকের দল জলে থেকে কুমিরের সাথে লড়াই করতে আসে। মনে মনে কথাগুলো ভেবে হাসি পেল সমীরণ সামন্ত। কিন্তু টাকা পয়সা আর ক্ষমতা নিয়ে অহংকার করা তুচ্ছ মানুষ একবারের জন্য যদি জানতেন সমীরণ সামন্ত নামের এই অহংকারী মানুষটা যে কিছুক্ষণ পরেই কি হতে চলেছে, একবারও যদি এইটুকু চৈতন্য উদয় হতো যে দেবদেবীর সঙ্গে মানুষের লড়াই অসম লড়াই, চিরকাল ছিল, ভবিষ্যতেও থাকবে। যে শক্তিকে দেখা যায় না, বিজ্ঞানের অতীত যে শক্তি, সেই শক্তির সঙ্গে মানুষ কোনোদিন লড়াই করে জিততে পারেনি। মূর্খ মানব, তুচ্ছ বিচার বুদ্ধি সম্পন্ন মূর্খ মানব। জয়ন্ত কোথায় গেল কে জানে। অনেকক্ষণ ওকে দেখা যাচ্ছে না এখানে। স্টাফ ম্যানেজমেন্টের দায়িত্ব ওর কাঁধেই ছেড়ে দিয়েছিলেন সমীরণ সামন্ত। পকেট থেকে ফোনটা বার করে জয়ন্তর নম্বরটা ডায়াল করলেন। অনেকক্ষণ লনেই ছিল জয়ন্ত। সন্ধ্যে থেকে হাজারো রকমের অ্যারেঞ্জমেন্ট করতে করতে ওর কোমর মাজা একেবারে ধরে গিয়েছিল। এত আলো শব্দের মধ্যে থেকে থেকে মাথাটা যন্ত্রণা করছে মারাত্মকভাবে। গেস্টরা এখন বুফের সামনে ভিড় জমিয়েছে। ডিনার সারছেন প্রায় সকলেই। এই সময়টা একটু ব্রেক নেওয়া যেতে পারে। সুযোগ বুঝে কটেজের পেছন দিকটায় চলে গেল জয়ন্ত। মস্তিষ্কে একটু নিকোটিনের ফুরফুরে দোলা লাগাতে হবে। আর পারা যাচ্ছে না। পকেট থেকে সিগারেটটা বার করে লাইটারটা লোকে চোখ দুটো কুচলে নিয়ে ভালো করে সামনের অন্ধকারটার দিকে তাকিয়ে রইল জয়ন্ত। জঙ্গল, শুধুই জঙ্গল।
অন্ধকারের মধ্যে থম মেরে দাঁড়িয়ে থাকা কয়েকটা গাছ। আর কিছুই নেই এখানে। কোথা থেকে কেউ ওর লাইটার নেভাতে আসবে? না, সন্ধ্যে থেকে অনেককে মদ ঢেলে দিলেও নিজের এক ফোঁটাও পেটে দেয়নি আজকে। এই নেশার ঘোরে এমন ভুলভাল কিছু দেখার কথা নয়। ওর হাত পা কেমন যেন আড়ষ্ট হয়ে আসছে। ঠান্ডায় কি এখান থেকে চলে যাওয়াটাই কি শ্রেয় হবে? কিন্তু পা দুটো এমন পাথরের মতো ভারী লাগছে কেন? গোটা পরিবেশটা একটু বেশি চুপ মেরে আছে বলে মনে হচ্ছে। কিন্তু কটেজের সামনের দিকটাতেই তারও স্বরে মিউজিক বাজছে। জয়ন্ত এইমাত্র খেয়াল করলো ওর কানে তালা লেগে গিয়ে রি রি করে একটা অদ্ভুত শব্দ হচ্ছে একটানা। কোনো মিউজিকের শব্দ ওর কানে পৌঁছাচ্ছে না, যেন ও কোনো একটা সাউন্ড প্রুফ কাঁচের ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে, কিংবা পৃথিবী থেকে হারিয়ে গেছে সমস্ত শব্দ। হঠাৎ করে ভয়ের একটা তীব্র অনুভূতি জয়ন্তকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলতে চাইল। হঠাৎ করে ভীষণ ঠান্ডা লাগছে জয়ন্তর। নিজের শরীরটাকে কোনো রকমের টেনে হিঁচড়ে উল্টো দিকে ঘুরিয়ে দৌড় মারতে গিয়ে জয়ন্ত একবারে থমকে গেল। অনেকক্ষণ ধরে অন্ধকারে থাকার কারণে অন্ধকারটা চোখে সয়ে গিয়েছিল ওর। পেছন ঘুরিয়েও দেখল 2 নম্বর কটেজের ঠিক পেছনে যে মহুয়া গাছটা মাথা তুলে দাঁড়িয়ে আছে, তার একটা ডালে মচমচ করে একটা শব্দ হচ্ছে। ভালো করে চোখ রোগড়ে আবার তাকাতেই একটা বিভৎস দৃশ্য দেখে গায়ের রক্ত হিম হয়ে গেল জয়ন্তর। মহুয়া গাছটার ডালের উপর থেকে উল্টো হয়ে মরার মতো ঝুলে রয়েছে একটা শরীর, একটা মানুষের শরীর। তার মাথার চুল এতটাই লম্বা যে সেগুলো মাটি ছুঁয়ে চামড়ের মতো দোল খাচ্ছে। এই অন্ধকারেও যেন জয়ন্ত স্পষ্ট দেখতে পাচ্ছে মানুষটার চোখ দুটো শিকারী বিড়ালের মতো অন্ধকারে দপদপ করে জ্বলছে। তাও সেই চোখ বিড়ালের মতো হলেও সরু মনি থাকলেও এতটা গলা শুকিয়ে আসতো না জয়ন্তর। মানুষের চোখ এমন বৈদুর্য মনির মতো ঘোলাটে সাদা হয়। অদ্ভুত পোশাক পরা এই অদ্ভুত মানুষটাকে জয়ন্ত অনেকবার দেখেছে। জাহির এরার থানের পূজারী চণ্ডী মুর্মু অসীম শূন্যের ভেতর থেকে বৃহৎ কম্পাঙ্কের কোনো মহাজাগতিক শব্দের মতো কতগুলো মন্ত্র ভেসে এলো জয়ন্তর কানে। কিচ্ছু বুঝতে পারছে না সে। দুর্বোধ্য সাঁওতালি ভাষার কোনো এক মন্ত্র, যেন কেউ সুর করে জিম ধরানো কোনো এক গান গেয়ে কোনো অপদেবতাকে আহ্বান জানাচ্ছে। চণ্ডী মুর্মু দুলে দুলে সেই মন্ত্র পড়ছে জয়ন্তর দিকে তাকিয়ে। জয়ন্তর মাথা ঘুরে গেল। চারপাশটা কেমন যেন ভূমিকম্পের মতো দুলে উঠল ওর। টাল সামলাতে না পেরে মাটিতে বসে পড়ল সে। হতভম্ব আতঙ্কিত জয়ন্ত দেখল উল্টো হয়ে ঝুলে থাকা চণ্ডী মুর্মুর 2 ঠোঁট প্রশস্ত হয়ে মুখটা একটা বিশাল বড় গর্তের মতো খুলে যাচ্ছে। দৈর্ঘ্যে প্রস্থে ক্রমেই সেটা বেড়ে দেখতে লাগছে কোনো বড় গাছের কোটরের মতো। জয়ন্তর ফোনটা দুবার রিং হয়ে কেটে যাওয়ার পর বেশ বিরক্ত হলো সমীরণ সামন্ত। ছেলেটা করছেটা কি? তৃতীয়বার রিং করতে করতেই ফোনটা তুলল জয়ন্ত। আরে কি গো, কোথায় তুমি? কোথায় সেঁধিয়েছো গিয়ে? আমি তোমাকে বললাম। স্যার, একটু কটেজের পেছন দিকটায় আসুন তো। ফোনটা কেটে গেল। আশেপাশের মিউজিক চললেও সমীরণ সামন্ত খুব ভালো করে বুঝতে পেরেছেন জয়ন্তর কণ্ঠস্বরে বিরাট পরিবর্তনটা। এই ছেলের গলা তো এমন সীসার মতো ভারী নয়। এই দুটো কথা বলল বটে, কিন্তু শুনে তো মনে হলো যেন খুব কষ্ট করে কথা বলছে সে।
কোনো বিপদ এলো না তো? এক মুহূর্ত কালবিলম্ব না করে তিনি ঝটফট পা চালিয়ে প্রায় দৌড়ে কটেজের পেছন দিকটা এসে পড়লেন। এদিকটা পাহাড়ের পাদদেশ এবং জঙ্গলের একেবারে শেষ ভাগ। গেস্টদের একেবারে জঙ্গলের একটা রাস্টিক ফিল দেবেন বলে পেছন দিকের ফেন্সিংটা যত সম্ভব মিনিমাল করা হয়েছে। কার্যত রিসর্টের পেছন দিকটা জঙ্গলের সাথে একেবারে মিশে গিয়েছে বলতে হয়। ঘুটঘুটে অন্ধকার এদিকটায়। জয়ন্ত, আরে জয়ন্ত, কোথায় তুমি? আরে এই তো। আরে এখানে এরকম ভাবে দাঁড়িয়ে কি করছো? জঙ্গলের দিকটায় মুখ তুলে মাথাটা সামান্য উঁচু করে সমীরণ সামন্তর দিকে পেছন ঘুরে দাঁড়িয়ে আছে জয়ন্ত। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে কেন? সামনে যাও, দেখো কার কি। ওর কাঁধ খামচে ধরতেই চমকে গেলেন সমীরণ সামন্ত। একটা বড় জগদ্দল পাথরের মতো শক্ত নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে জয়ন্ত। শরীর পাথরের মতোই ঠান্ডা। নিজের অজান্তেই গলার স্বরটা কেমন যেন শুকিয়ে এলো সমীরণ সামন্তর। যেন কোনো মানুষের গায়ে নয়, অন্য কোনো কিছুর সঙ্গে হাতের স্পর্শ হচ্ছে তার। ঠান্ডা স্যাঁতস্যাঁতে কেঁটো একটা স্পর্শ, সেই সঙ্গে একটা সোঁদা সোঁদা গন্ধ। গাছগুলো কেমন এগিয়ে এসেছে বলে মনে হচ্ছে না স্যার? ঘষা গলায় জয়ন্তর মুখের কথাটা শুনে চমকে উঠলেন সমীরণ সামন্ত। মানে কি সব আবল তাবল বকছো তুমি? আরে গাছ আবার কেমন করে এগিয়ে আসে? না স্যার, না, ভালো করে খেয়াল করে দেখুন স্যার, গাছগুলো এগিয়ে এসেছে। মনে হচ্ছে যেন জয়ন্ত শরীরের ভেতর থেকে অন্য কেউ কথা বলছে। সমীরণ সামন্ত একবার সামনের দিকে তাকালেন। ঘুটঘুটে অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ল না তার। এদিকে ওদিকে কতগুলো গাছ থম মেরে দাঁড়িয়ে আছে, কিন্তু খপ করে সমীরণ সামন্তর হাতটা চেপে ধরল জয়ন্ত। ঘুরে দাঁড়িয়েছে সে। মানুষের স্পর্শ নয়, স্পর্শটা এবার চিনতে পেরেছেন তিনি। যেন কোনো গাছের ডাল তার হাত জড়িয়ে ধরেছে। বৃষ্টিস্নাত গাছের কাঠের ঠান্ডা স্পর্শ। চমকে উঠে হাত সরিয়ে নিলেন তিনি। তাড়াতাড়ি পকেট থেকে মোবাইলটা বার করে ফ্ল্যাশটা জেলে জয়ন্তর মুখের উপরে ধরলেন তিনি। জয়ন্ত, এই জয়ন্ত, আরে কি হয়েছে তোমার? গাছগুলো এগিয়ে এসেছে স্যার, এগিয়ে আসছে। জঙ্গল থেকে আরো গাছ উঠে এসেছে আমাদের এদিকে। বিপদ, বিপদ স্যার। জয়ন্তর গোটা শরীরটা কেমন সবজেটে হয়ে গেছে। ঠোঁট ফাঁক করে সম্পূর্ণ অচেনা গলায় এই যে কথাগুলো বলল, সেই সময় ওর দাঁতগুলো ফ্ল্যাশের আলোয় দেখতে পেলেন সমীরণ সামন্ত। যেন কেউ খানিক মাটি চিবিয়ে খেলে যেমন হয়, তেমন অবস্থা মুখের ভেতরটার। চোখ দুটো মরা মানুষের মতো ফ্যাকাশে এবং স্থির। জয়ন্ত, জয়ন্ত, তুমি কি বিষাক্ত কিছু খেয়ে ফেললে নাকি? একটা অদ্ভুত সুরে সুরে দুলে দুলে সম্পূর্ণ অচেনা একটা ভাষায় মন্ত্র উচ্চারণ করছে জয়ন্ত। ওর কথার একটা বর্ণ বুঝতে পারলেন না সমীরণ সামন্ত। সেই অদ্ভুত ভাষা সুর করে কিছু দু লাইন বলতেই গোড়া কাটা গাছের মতো ধপ করে সমীরণ সামন্তর গায়ের উপর পড়ে গেল জয়ন্ত। তিনি ওকে ধরে ফেললেন, কিন্তু ধরে রাখতে পারলেন না। যেন সত্যি সত্যি কোনো বড় গাছ ভেঙে পড়েছে তার গায়ের উপর। এত ভার তো ওই পালকা প্যাকাটি চেহারা ছেলেটার নয়। মাটিতে পড়ে গেল জয়ন্ত। সমীরণ সামন্ত ঝুঁকে পড়ে ওর পালস চেক করলেন। চোখ দুটো সম্পূর্ণ বন্ধ। পাতা টেনে দেখলেন মণিমরা মাছের মাথার মতো ঘোলাটে এবং স্থির। শরীর বরফের মতো ঠান্ডা। দেখলেন কান দিয়ে রক্তের একটা ধারা গলা বেয়ে নেমে ঘাড়ের পেছন দিকটায় হারিয়ে গেছে। মারা গিয়েছে জয়ন্ত, কোনো সন্দেহ নেই।
রিসোর্টের ম্যানেজারকে ফোন করে কটেজের পেছন দিকটায় ডাকলেন তিনি, সঙ্গে আরো 2 জন স্টাফ। বিপদকালে কি করে মাথা ঠান্ডা রাখতে হয় সমীরণ সামন্ত তা ভালো করেই জানে। ভীষণ প্রফেশনাল মানুষ তিনি। এই মুহূর্তে এই সমস্ত পুঁথিগন্ধময় খবরটা এখানকার বাতাসে ভেসে বেড়ালে গেস্টদের মধ্যে সেটা মোটেই সুখকর হবে না। 2 জন স্টাফ ধরাধরি করে জয়ন্তর বডিটা রিসর্টের একপাশের স্টাফেদের জন্য বরাদ্দ ঘরটায় নিয়ে তালা বন্ধ করে দিল। গেস্টরা কেউ কিছুই জানতে পারল না। কাল সকালে দেখা যাবে। আপাতত গেস্টদের সামাল দেওয়াই যাক। 11:53 হয়ে গিয়েছে। সমীরণ সামন্তকে এক্ষুনি যেতে হবে। ঘটনার আকস্মিকতায় এই ভয়ঙ্কর শীতেও তার মুখ কুলকুল করে ঘামছে। পকেট থেকে রুমাল বার করে মুখের ঘামটা ভালো করে মুছে নিলেন তিনি। মাথার চুলে হাত চালিয়ে চুলটা ঠিক করে নিলেন। কিন্তু তার মনের ভেতরের অদৃশ্য জগৎটায় এই মাত্র যে বড়সড় ধাক্কাটা লাগলো সেটার কি হবে? গাছগুলো এদিকে এগিয়ে এসেছিল কিনা তার জানা নেই, কিন্তু একটা চাপা আতঙ্ক মনের ভেতরটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। জয়ন্তর মৃত্যুর সঠিক কারণটা যে জানা হলো না, সেই খচখচানিটা, এগুলোকে তিনি কি করে ঠিক করবেন? ম্যানেজার বরুণ শিকদার স্টাফেদের সঙ্গে গিয়েছিলেন। ফিরে এসে ভয়ার্ত চোখে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, স্যার কি হলো জয়ন্তর হঠাৎ করে? মেজর স্ট্রোক হয়েছিল হয়তো, কাউকে ডাকার আগেই। জোর করে ভেতর থেকে নিজেকে শান্ত দেখানোর চেষ্টা করলেন সমীরণ সামন্ত। বরুণ বাবু, আপনি ভেঙে পড়বেন না প্লিজ। আমি বুঝতে পারছি। দেখুন, জয়ন্ত আমারও খুব কাছের মানুষ, তরতাজা একটা ছেলে। এভাবে হঠাৎ করে দেখুন কিন্তু আমরা হোটেল ইন্ডাস্ট্রির মানুষ, অতিথি সবার আগে, সব আবেগের ঊর্ধ্বে। আমাদের এই মুহূর্তে এখন গেস্টদের অ্যাটেন্ড করতে হবে, আর হাতে বেশি সময় নেই। চলে আসুন প্লিজ। ম্যানেজারকে একরকম টানতে টানতেই কটেজের সামনে নিয়ে আসলেন সমীরণ সামন্ত। তার নিজের মনের অবস্থাটা কি তিনি নিজেই জানেন না। প্রবল বানের তোড়ের সামনে বালির বাঁধ বাঁধানোর চেষ্টা করছেন তিনি। ডান হাতটা থরথর করে কাঁপছে তার। এই হাতটায় মৃত্যুর ঠিক কিছুক্ষণ আগেই আঁকড়ে ধরেছিল জয়ন্ত। ঘিনঘিনে ঠান্ডা স্পর্শটা এখনো মনে আছে তার। কোথাও যেন কিছু ঠিক নেই, কিছু একটা সমস্যা হয়েছে। 11:57। গেস্টরা খাওয়া দাওয়া করে লনে ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন নিজেদের মতো। অল্প বয়সী 3-4 জন একটা গ্রুপ করে একপাশে কোমর দোলাচ্ছে গানের তালে তালে। মনের ভেতরের দোলচাগুলোকে কোনো রকম ভাবে দমন করে কটেজের একপাশে যে একটা ছোট্ট স্টেজ তৈরি করা হয়েছিল সেটাই উঠে এলেন সমীরণ সামন্ত। তুলে নিলেন মাইক্রোফোনটা, একটু কেশে গলা পরিষ্কার করে নিয়ে সকলের উদ্দেশ্যে ঘোষণার ভঙ্গিতে বললেন, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। পুরনো বছরকে বিদায় জানিয়ে আরো একটা নতুন বছর শুরু হতে যাচ্ছে। আর নতুন বছর মানেই নতুন কিছু সূচনা। আর আপনারা সকলে এই নতুন বছরের সূচনা করলেন এইখানে, এই পাহাড় জঙ্গল ঘেরা বনবিথি ইকো রিসর্টে। আপনাদের প্রত্যেককে আমার বিনীত ধন্যবাদ। আপনাদের সাথে এই রিসর্টেরও পথ চলা শুরু হলো, আর আপনারাই এখানকার প্রথম অতিথি। আশা করি আজ সকলে খুব আনন্দ করেছেন। তবে হ্যাঁ, আনন্দ কিন্তু এখনো অনেক বাকি। আর আপনাদের উদ্দেশ্যে একটা ছোট্ট ঘোষণা। আপনারা যেহেতু আমাদের প্রথম অতিথি, তাই প্রথম সবকিছুই স্পেশাল হয়। তাই আপনাদের জন্য একটা স্পেশাল আয়োজন করেছি আমরা ঠিক করেছি আগামীকাল অর্থাৎ 1 জানুয়ারি আপনাদের এখানে স্টে সম্পূর্ণ বিনামূল্যে। হ্যাঁ, অবশ্যই ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ইনক্লুডেড। হ্যাঁ, কেবলমাত্র আমাদের প্রথম অতিথিদের জন্য। গেস্টদের মধ্যে একটা হুল্লোড় পড়ে গেল এই চাঁদ হাতে পাওয়ার ঘোষণাটা শুনে। এরকম অফার সচরাচর কোনো রিসোর্ট বা হোটেল দিয়ে থাকে না। ঘড়িটা সামনে ধরে মাইক মুখের কাছে নিয়ে কাউন্টডাউন করতে শুরু করলেন সমীরণ সামন্ত। তাহলে কালকের দিনটা আপনারা সকলে খুব মজা করুন,
তবে আপাতত আমরা এখন নতুন বছরের কাউন্টডাউন শুরু করব, কারণ আর মাত্র 10 সেকেন্ড বাকি। সকলে আমার সঙ্গে একসাথে 7, 6, 5, 4, 3, 2, 1। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। নতুন বছরে গেস্টদের মধ্যেও যে সমবেত কাউন্টডাউনটা শুরু হয়েছিল সেটা হুল্লোড়ে পরিণত হওয়ার বদলে বিরক্তিতে পরিণত হলো, কারণ ঝপ করে রিসর্টের আলো একসঙ্গে নিভে গিয়ে গোটা চত্বরটা কালিগোলা অন্ধকারে ঢাকা পড়ল। সকলের সমবেত চুকচুক করে বিরক্তির শব্দটা পাওয়া গেল প্রায় সঙ্গে সঙ্গেই। রাগে থরথর করে কাঁপছেন সমীরণ সামন্ত। জেনারেটরটা চালু হতে এত সময় লাগছে কেন? অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে তিনি হঠাৎ করে শুনতে পেলেন 10-12টা কণ্ঠে একসঙ্গে মরণাপন্ন আর্তনাদ, একটার পর একটা, তারপর আর একটা। পুরুষ কণ্ঠে, নারী কণ্ঠে, শিশু কণ্ঠে। হঠাৎ করে কোথা থেকে কি হয়ে গেল সমীরণ সামন্ত কিছু বুঝতে পারলেন না। চারিদিকে কেবল ত্রাহি ত্রাহি চিৎকার এবং একটা ভয়ঙ্কর বিশৃঙ্খলা। মাটিটা যেন দুলে উঠছে। স্টেজের উপর ছিটকে পড়লেন সমীরণ সামন্ত। আরে কি হচ্ছে? অসহায়ভাবে চিৎকার করে উঠলেন, আপনারা সকলে ঠিক আছেন তো? বরুণ বাবু, জয়ন্ত। হতভম্ব সমীরণ সামন্ত ভুলে গিয়েছিলেন জয়ন্ত নামের ছেলেটা আর বেঁচে নেই। সে আর ডাকলে আসবে না। হঠাৎ করে সব আলো ফিরে এলো। মাটি তখনও কাঁপছে। কোনো রকমে উঠে দাঁড়ালেন সমীরণ সামন্ত। সামনের দৃশ্যটা দেখে তার 2 হাঁটু থরথর করে কেঁপে উঠল। গোটা লনটা যেন একটা কসাইখানা হয়ে গেছে। চারিদিকে রক্ত, মাংস আর ছিন্ন বিচ্ছিন্ন মৃতদেহ গেস্টদের। ফাউন্টেনটার দিকে চোখ পড়ল তার। সেখান থেকে মাটি ফুঁড়ে একের পর এক বেরিয়ে আসছে অজগরের মতো মোটা মোটা গাছের শেকড়। তাদের সূচালো অগ্রভাগগুলো কোনো এক জাদু বলে প্রাণ সঞ্চার করে উপস্থিত সকলের দেহ ভেদ করে ঢুকে যাচ্ছে এপর অপর। কেউ তৎক্ষণাৎ মারা গিয়েছেন, কেউ কেউ এখনো বেঁচে আছেন। মুখ দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে তাদের। ডাঙায় তোলা মাছের মতো খাবি খাচ্ছেন কেউ। সকলের দেহের ভেতর দিয়ে এ পাশ থেকে ও পাশে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে গাছের শেকড়। একজনও অক্ষত অবস্থায় নেই, কেবল তিনি নিজে। মুহূর্তের মধ্যে জীবন্ত নরকে পরিণত হয়েছে তার স্বপ্নের বনবিথি রিসর্ট। মাটি প্রচন্ড কাঁপছে। দাঁড়ানোর চেষ্টা করতেই আবার পড়ে গেলেন সমীরণ সামন্ত। ঠিক তখনই শুনতে পেলেন উচ্চ গ্রামের দুর্বোধ্য ভাষায় এক অদ্ভুত সুরে মন্ত্র উচ্চারণ। মন্ত্রের ভাষাগুলো তিনি কিছুই বুঝতে পারলেন না, কিন্তু তিনি জানেন এই মন্ত্র কিছুক্ষণ আগে তিনি জয়ন্তর মুখে শুনেছিলেন। কার মন্ত্র এগুলো? কিসের মন্ত্র? কানে হাত চাপা দিলেন তিনি। চিৎকার করে উঠলেন পাগলের মতো। আর কোথাও কিছু ছিল না। তারা বুঝতে পারেনি কি করে একজন মানুষকে কেউ বা কারা এমন নৃশংসভাবে হত্যা করতে পারে। কি তার উদ্দেশ্য? শুনেছিলাম এইখানকার স্থানীয়দের সঙ্গে আমার বাবার এই জমিটা নিয়ে বেশ কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল। পুলিশের প্রাথমিক সন্দেহ এখানকার এই সাঁওতালদেরই ওপর, কিন্তু কোনো জোরালো প্রমাণ না পাওয়ায় বহুদিন ঝুলতে থাকার পর এই কেসটা বন্ধ হয়ে যায়। 30টা প্রাণের মধ্যে একজনও বাঁচেনি। বড়ই অস্বাভাবিক, বড়ই মর্মান্তিক ঘটনা। আমার বাবা সমীরণ সামন্ত কলকাতার প্রথম সারির হোটেলিয়ারদের মধ্যে একজন। আমি ঋষভ সামন্ত, সমীরণ সামন্তর একমাত্র সন্তান। আমি আমার বাবাকে চিনতাম। কেমন জেদি, নাস্তিক, একগুঁয়ে প্রকৃতির লোক ছিলেন আমার বাবা। যবে থেকে ঘটনাটা বুঝতে পেরেছিলাম তখন থেকেই জানতাম বাবার কোনো ব্যক্তিগত শত্রুর জেরেই এমনটা হয়ে থাকবে। আমি বড় হয়ে বাবার পথেই হেঁটেছি, কিন্তু বাবার মতো এত উচ্চাকাঙ্ক্ষা, বাজে জেদ কোনোটাই আমার নেই। শুনেছি বাবা বহু জায়গায় বহু ইল্লিগ্যাল কনস্ট্রাকশন করেছিলেন। আমি সৎপথে তা সরে জমিনে এই বৃদ্ধের কাছ থেকে জেনে নিলাম।
অনেক না জানার রহস্যের পর্দা উন্মোচন হলো আমার চোখের সামনে। হ্যাঁ, আমার ধারণাই ঠিক। আজ এতগুলো বছর পরে জানলাম জঙ্গলের কোনো এক আদিম দেবীর থান ধ্বংস করতে এসেছিলেন আমার বাবা। আর সেই দেবীর অভিশাপে আমি সেই বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করলাম, সেই পুরোহিত তিনি এখনো বেঁচে আছেন কাকা? উহার সহসা বয়স বাড়ে না বাবা। ও আমাদের মতো সাধারণ মানুষ লয় বটে। মা জাহেরের আর আশীর্বাদ আছে উহার উপর। গাছের মতো আয় উহার। দেখবা, উহাকে দেখবা। বৃদ্ধ আমার হাত ধরে টান দেয়। গোটা চত্বরটা থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়েছিলাম আমি। জায়গাটা এত কাছাকাছি এসেই আমার নিঃশ্বাস যেন ভারী হয়ে আসছিল। ভেতরে যেতে চাইছিলাম না, কিন্তু বৃদ্ধ আমায় ভেতরের দিকে টেনে নিয়ে গেল। বেশ কিছুটা গাছগাছালির আবরণ উন্মোচন হতেই দেখতে পেলাম এক অদ্ভুত দৃশ্য। এই জঙ্গলের মধ্যে খানিকটা জায়গা পরিষ্কার করে মাটিতে বসে আমাদের দিকে পেছন ফিরে পূজা করছে এক দীর্ঘদেহী কুচকুচে কালো মানুষ। তার চুল কোমর ছাড়িয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে। এত দূর থেকেও তার দুর্বোধ্য ভাষায় মন্ত্র উচ্চারণ স্পষ্ট কানে আসছে আমার। তার সামনে এঁকে বেঁকে দাঁড়িয়ে আছে একটা গাছ। এই ধরনের গাছ এই শালপিয়ালের জঙ্গলে কখনো দেখিনি আমি। গায়ের ছাল এত মসৃণ যে মাছি পিছলে যাবে। পাতাগুলো যেন অদ্ভুত, আর কাণ্ডের গায়ে দুখানা বড় বড় স্ফীত অংশ। তন্ময় হয়ে দেখছিলাম দৃশ্যটা। বৃদ্ধ কানের কাছে এসে ফিস ফিস করে বললেন, ওটাই মা জাহেরেরা। তোমার বাবা এই গাছটাকে কেটে ফেলেছিল। সেদিন থেকে আবার ও গাছ নিজের জায়গায় উঠে দাঁড়াইছে। ও সাক্ষাৎ দেবী আছে। গাছ লয় গো বাবু, গাছ লয়। প্রণাম করো বাবা, প্রণাম করো। নমস্কার, সংকেত অডিও স্টোরিতে এতক্ষণ শুনছিলেন আকাশ গুহের কলমে গ্রামের নাম ভাঙালগড়। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সংকেত অডিও স্টোরি। এরপর অন্য এক দিন, অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।